আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে। কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি, হত্যাকারীকে এমন একটি সংস্থা, এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে, যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না। তার প্রমাণ হচ্ছে ওই যে ফয়সাল দাউদ, যার যে খুনি, এরা কিন্তু সবই নবাগত, আগে ইনকলাব মঞ্চের সাথে বা হাদিস সহকর্মী ছিল না, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ অন্য রাজনীতি থেকে আসছে। তাহলে এখন যারা আছে ইনকলাব মঞ্চকে ঘিরে, যারা একটা পরিস্থিতি তৈরি করছে, এবং পরিস্থিতি মানে কি, আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনকলাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সালের জন্য নতুন সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব নুরুল ইসলাম সাদ্দাম, এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। ছাত্র শিবিরের নতুন সভাপতি এবং সেক্রেটারির জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনের এই যে ধারাবাহিকতা, এটি বজায় রেখেছে, কোনো বছরই বাদ যায় না। তারা কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সমস্ত সদস্যদেরকে একত্রিত করে প্রতি বছরই তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে। অপরদিকে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপরে ছাত্র শিবিরের 3 জন সভাপতি কিন্তু বিদায় হয়ে গেলেন, কিন্তু রাকিবুল ইসলাম রাকিব এখনও সেই পদে তিনি বহাল তবিয়তেই রয়েছেন। যাই হোক, আশা করি ছাত্র দলেরও এরকম নতুন সভাপতি এবং সেক্রেটারি জাতি দেখতে পাবে, তখন আমরা তাদেরকেও অভিনন্দন জানাবো। এবারে দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আসবো সেটি হচ্ছে, আপনারা জানেন ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে শহীদ হাদি চত্বরে আজ দুপুর থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা, আমি যখন ভিডিও করছি তখনও তারা সেখানে বসে আছেন, আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, এবং ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘোষণা করেছেন। এখানে আমরা মজার একটি ব্যাপার দেখলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সংবলিত ব্যানারের উপরে ফুলের মালা পরিহিত পুষ্পমাল্য দিয়ে তার নিচে লিখে রাখা হয়েছে নিহত আসিফ নজরুল। তাহলে আসিফ নজরুল কি সত্যি নিহত হয়েছেন? তিনি কি মারা গেছেন, নাকি এটি প্রতীকী মৃত্যু? হ্যাঁ, আসিফ নজরুল তার দায়িত্বে আসার পর থেকে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সমান অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি তার দায়িত্ব পালন করতে যে, অনেকেই এরকম বলার চেষ্টা করছে যে জুলাই গণঅভ্যুত্থানকারীদের সাথে এবং জুলাই বিপ্লবীদের সাথে তিনি গাদ্দারি করেছেন। তার নামটাই ঘুরে ফিরে সবার আগে আসছে। তার পদত্যাগ দাবি করছে, এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, আর পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের পদত্যাগ তারা দাবি করছে। আমরা জানি না ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদেরকে আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় বা রাস্তা অবরোধ করে বসে থাকতে হবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, ওসমান হাদির হত্যাকারীদের কোনো দিন গ্রেপ্তার করা হবে না। হ্যাঁ, এটি সত্য, কারণ এই হত্যাকারী অন্য কেউ নয়, কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে তাকে এতদিন গ্রেপ্তার করা হতো, কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি, হত্যাকারীকে এমন একটি সংস্থা, এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে, যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না। ঠিক যেমনটি সাগর রুনিকে হত্যা করার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি বলেছিলেন 24 ঘন্টার ভিতরে সাগর রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে, কিন্তু সেই 24 ঘন্টা আজও আসে নাই। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার, এটি কোনো দিন আর আসবে না। দুটি বিষয় কিন্তু একদম একরকম, সিকোয়েন্সটা প্রায় এক, সেম। সাগর রুনিকে হত্যা করেছিল কারা? পরিষ্কার, একেবারে পরিষ্কার, রাষ্ট্র তাকে হত্যা করেছিল। কারণ সাগর রুনির কাছে এমন কিছু তথ্য ছিল, যে তথ্যগুলো যদি প্রকাশ হয়ে পড়তো তাহলে হয়তো শেখ হাসিনা 2024 সাল পর্যন্ত তার ক্ষমতা প্রলম্বিত করতে পারতেন না।
তার আগেই তাকে পদত্যাগ করতে হতো বা তাকে পালিয়ে যেতে হতো। কিন্তু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে সাগর এবং রুনিকে, স্বামী স্ত্রীকে, তার ছোট্ট সন্তান মেঘ, এখন সে বড় হয়ে গেছে, তার সামনেই তাকে হত্যা করে। যে হত্যার ক্লু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। হবে কি করে? যারা তদন্ত করবে তারাই যদি এই কাজটি করে থাকে, তাহলে এটি তো কোনোদিন আলোর মুখ দেখার কথা নয়। ওসমান হাদির একই অবস্থা। এটি আর কোনোদিন এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আশপাশ থেকে, এখান থেকে ওখান থেকে একে ওকে গ্রেপ্তার করছে, কিন্তু মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না, হবেও না কোনোদিন, এবং এর ক্লু কোনোদিন আর উদ্ঘাটন হবে না। কোনোদিন এর মানে কি কারণে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, এর সাথে কারা জড়িত ছিল, উদ্ধার করা সম্ভব হবে না। কারণ অনেককে বলতে শুনছি, পরিষ্কার করে কেউ কেউ বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে আইন মন্ত্রণালয় জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গোয়েন্দা সংস্থা জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা হাত আছে। মানে চতুর্দিক থেকে একত্রিত হয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে। অপরদিকে দেখুন, আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, আমরা আসলে ভাবতে আমাদের গা শিউরে ওঠে। এই সমস্ত চিহ্নিত অপরাধীদের, হত্যাকারীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা গ্রেপ্তার করতে পারে না, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের হর হামেশা কিন্তু গ্রেপ্তার করছে। এবং জুলাইয়ের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরগুলো কিন্তু রোধ করে দেওয়ার জন্য একের পর এক বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেয়া, ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া, জুলাইয়ের পক্ষের যে কণ্ঠস্বরগুলো বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ সংযোজন টঙ্গীর যে মেয়েটি, আপনারা জানেন, এই যে মেয়েটির নাম তাহারিমা, সে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ভূমিকা রেখেছে, তার প্রতিশোধ গত দুদিন আগে রাত্রে তার উপরে নেওয়া হয়েছে। ইতিপূর্বে বহুবার তাকে হুমকি দেওয়া হয়েছে। সে বারবার লাইভে এসে বলেছে আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই। অবশেষে গত পরশুদিন রাত্রে মেয়েটিকে রাত 12টার পরে তার বাসা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। বলা হচ্ছে সে চাঁদাবাজির সাথে জড়িত, 50 কোটি টাকা চাঁদা চেয়েছে। আচ্ছা বলুন তো, যে জায়গা থেকে আপনারা দেখেছেন, যে ঘর থেকে মেয়েটিকে গ্রেপ্তার করে আনা হয়েছে, সেই ঘর দেখে কি মনে হয় যে এই মেয়েটি ধাপ্পাবাজ, সে চাঁদাবাজি করে? যদি 50 কোটি টাকা এই মেয়েটি চাঁদাবাজি করবেন, তার মানে এর আগেও করেছে। তো এত টাকা যদি এই মেয়ের থেকে থাকে, তাহলে 10,000 টাকার ভাড়া বাসায়, ওইরকম একটি বাসায়, জীর্ণ একটি কুটিরে সে থাকে? আমরা বুঝতে পারছি না এই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কাদেরকে প্রমোট করতে যাচ্ছে। ঠিক যারা বাটপার, এই বাটপারদেরকে এই রাষ্ট্র প্রমোট করছে, আর যারা জুলাইয়ের কণ্ঠস্বর ছিল একের পর এক তাদের টুটি চেপে ধরছে। আমরা দেখেছি 5 আগস্টের পূর্ববর্তী সময়ে চ্যানেল 24 এর মালিক যে একে আজাদ, তিনি শেখ হাসিনার অনুষ্ঠানে গিয়ে বললেন, প্রথমত আমি শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত আমি শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত আমি শেখ হাসিনাকে চাই। সেই লোকগুলো এখন সবচেয়ে বড় সুশীল হয়ে গেছে, তাদের নিরাপত্তার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। আর অপরদিকে জুলাইয়ের ভ্রূণ থেকে জন্ম নেওয়া, জুলাইয়ের অন্যতম কণ্ঠ, অন্যতম উচ্চকিত কণ্ঠ বাংলা এডিশন, সেই বাংলা এডিশন তার এনওসি বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক কোন কারণে বাংলা এডিশনকে তার এনওসি বাতিল করা হয়েছে, এটি কিন্তু এই রাষ্ট্র বলে নাই। এই রাষ্ট্রের যারা বাটপার, যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বাটপারি করেছে, ছেঁচড়ামি করেছে, হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করেছে, সেই বাটপারদের কথায় বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি অশনি সংকেত। আমরা এটি বুঝতে পারছি না সরকার কোন দিকে যাচ্ছে, কি করতে চাচ্ছে, সরকারের মতিগতিটা কি। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে। এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে, বিশেষ করে জামাত চরমোনাইয়ের জোট থাকবে কি থাকবে না, না বেরিয়ে যাবে না, কি ধোঁয়াশা কাটেনি। যদিও অফিসিয়ালি দুই দলই বলেছে যে আসলে কিছু না, জিতিয়ে আনার মতো প্রার্থী নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। অন দ্য আদার হ্যান্ড, এনসিপির সাথে জামাতের জোট মোটামুটি ফাইনাল, পার্টিতে রেজলিউশন পাস হয়ে গেছে। যদিও এটা নিয়ে টানটান উত্তেজনা, কিছু বিপদগামী নারী নেত্রী, মানে শালী সীমানি তালগাছটা আমার দল করে, দলের গঠনতন্ত্র মানার প্রতিশ্রুতি তারা দিয়েছে। দলের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যে সংখ্যাগরিষ্ঠ উচ্চতর পরিষদে যা বলবে সেটা মানতে বাধ্য, কারণ ভিন্নমত থাকলেও মেজরিটি মানতে বাধ্য। দিস ইজ ডেমোক্রেসি, এবং পার্টির একজন মেম্বার হিসাবে এতটুকু কমিটমেন্ট থাকাটা জরুরি। তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এনসিপিতে পাস হয়েছে, জামাতের সাথে জুড়ে যাবে তারা। আর কিছু নারী নেত্রী ফেসবুকে পোস্ট দিচ্ছে, এটা মানবো না, প্রয়োজনে পদত্যাগ করবো। এর মানে আপনি কি গণতন্ত্র, দল, পার্টি, ফিলোসফি, গঠনতন্ত্র এগুলো বিশ্বাস করেন, না ঘাটতারামি করেন? আপনার মন মতো না হলে আপনি থাকবেন না, তাহলে আপনি নিজে একটা দোকান খুলেন পার্টির, এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না। পার্টির অধিকাংশ মিলে সিদ্ধান্ত নিয়েছে অযৌক্তিক, আর আপনি একা যৌক্তিক, হোয়াট এভার। তো এখানে এই যে নানান ধোঁয়াশা, যে আসলে জামাত এবি পার্টি জোট হবে কিনা, জামাত এনসিপি জোট হবে কিনা, চরমোনাই জামাত জোট বা সমঝোতা টিকবে কিনা, মামুনুল হকের দল খেলাফত মজলিস জামাতের সাথে থাকবে কিনা, কর্নেল ওলি জামাতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হবেন কিনা, আরো অনেক কিছু স্পষ্ট হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। 48 আওয়ার সময় লাগবে। জামাত চরমোনাই সমঝোতাও 48 ঘন্টার মধ্যে অনেকটা স্পষ্ট হবে।
জামাত চরমনাই সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক চলছে আমি যখন কথা বলছি, এবং তার সফলতার দ্বার প্রান্তে। জামাত চরমনাই উভয় দলই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানসিকতা রাখে। মাঠ পর্যায়ে কিছু চরমনাই জামাতকে মরলগিরি অমুক তমুক এইসব কথাবার্তা বলে, আবার জামাতের কিছু লোকজন চরমনাই যোগ্যতার চাইতে বেশি চায় এরকম কথাবার্তা বলে, কিন্তু এটা রিয়ালিটি না। বাস্তবতা হচ্ছে জামাত এবং চরমনাই দুই দলই সর্বোচ্চ আন্তরিকতার সাথে সফলতার দ্বার প্রান্তে। দুই দলই জিতে আসার মতো প্রার্থী সিলেক্ট করতে তৎপর। দুই দলই সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, এবং এই দুই দলের মধ্যে কোনো বিদ্রোহের সম্ভাবনা নেই যে আমাকে নমিনেশন না দিলে আমি স্বতন্ত্র করবো, আমি বিএনপিতে চলে যাব। না, নমিনেশন যাকেই দেওয়া হোক না কেন তার পক্ষে দুই দল ঝাঁপিয়ে পড়বে। জামাত সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের টাকা পয়সা বেশি, আমরা চরমনাইকে এনসিপি জোটে আসলে এবি পার্টি জোটে আসলে তাদেরকেও টাকা দিব প্রয়োজনে, বৈধভাবে টাকা দেওয়া যায়, যে অনুদান দেওয়া যায়। এটা সত্য কথা, এটা অসত্য কথা নয়। টাকাও দিবে জনশক্তিরা। একটু জামাতের জনশক্তির উপর নির্দেশনা দেওয়া হয়েছে যে চরমনাইকে যেসব আসনে ছাড় দেওয়া হবে সেই জায়গায় চরমনাইয়ের প্রার্থী এটা মনে করা যাবে না, মনে করতে হবে যে আমার প্রার্থী। এবং এটা দলের সাথে ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে, কথা ফাইনাল। এরকম নানান ধোঁয়াশা 48 ঘন্টার মধ্যে কেটে যাবে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে, তারেক রহমান দেশে এসেছেন, এখন এনসিপিকে নিয়ে এখনো যদিও এনসিপিতে পাশ হয়েছে জামাতের সাথে জুড়ে যাবে, তারপরে তারেক রহমানের সাথে লাস্ট একটা কনভারসেশনের চেষ্টা এনসিপি নেতারা কেউ লিস্ট করবে যে বিএনপির কাছ থেকে কিছু আসন পাওয়া যায় কিনা। কিন্তু এনসিপিকে বিএনপি কোনো আসনই দিতে চায় না। ব্যক্তি হিসেবে 2 জনকে দিতে চায়, কিন্তু জোট হিসেবে, দল হিসেবে এনসিপিকে একটাও দিতে চায় না, কিন্তু 2-3টা ব্যক্তিকে দিতে চায়। তো এই জায়গায় দর্শক পরিস্থিতি ঘুরে যাচ্ছে। কিছু নাটকীয়তা আছে, অনিশ্চয়তা আছে। এই অনিশ্চয়তাগুলো কেটে যাবে আগামী 48 আওয়ার্সের মধ্যে। তার মধ্যে যেটা হবে যে পুরো বাংলাদেশ থাকবে জামাত ইসলামীর পক্ষে। সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশপন্থী শক্তি জামাত ইসলামীর পক্ষে দাঁড়াবে। কর্নেল অলিরা জামাত ইসলামীর পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বীর মুক্তিযোদ্ধারা দলে দলে জামাতকে সমর্থন দিবে। রাজাকারদের দল বিএনপিকে, আজিজ রাজাকারদের দল, রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল, সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা রুহুল আমিনের দল, মির্জা ফখরুলের বাবার দল, এদেরকে এদেশের জনগণ, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিরা এদের পক্ষে থাকবে না। থাকবে যারা স্বাধীনতার প্রশ্নে আপোষহীন, যারা 16 ডিসেম্বরের পর 1 সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী না, তাদের পক্ষে থাকবে। এটা স্পষ্ট হবে। তারেক রহমান দেশে আসার প্রজেক্ট যে ব্যর্থ হয়েছে, যে আলাদা কাউকে তারেক রহমান অ্যাট্রাক্ট করতে পারেনি, কাউকে তার দলে ভিড়াতে পারেনি, এটা স্পষ্ট হবে। শুধু এটা না, ছোট ছোট অনেক দল ধ্বংস হয়ে গেছে বিএনপির ভাইরাসের কবলে পড়ে। অনেকে নিজ দল বিলুপ্ত করে দিয়েছেন। একটা রাজনৈতিক দোকান ছিল এতদিন, এই দোকানের কারণে ছোট ছোট অনেক দল, সাদাত হোসেন সেলিম, ববি হাজ্জাজ, এরকম অনেকেই 5 স্টার হোটেলে দাওয়াত পেত, ঐকমত্য কমিশনে সিট পেত, বসার জায়গা পেত, কিন্তু এখন তারা নিজের দল বিলুপ্ত করে দিয়েছে। দিন শেষে পারবে না এমপি হতে, নিজের দলও গেল। 2 দিন পর বিএনপিও বলবি না যে তুই তো ভুই ফোর, আসছো কোথা থেকে, তুই বিএনপিতে আসছো, তুই কি বিএনপি করতেই? বিএনপির লোকজন বলবে এটা। তা আম সালা সব হারিয়েছে। এগুলো স্পষ্ট হবে। গণ অধিকার পরিষদ ভেঙে যাবে। গণ অধিকার পরিষদের অনেকে অলরেডি পদত্যাগ করেছে, অনেকে এনসিপির সাথে যাবে, আলাপ আলোচনা করছে। কারণ ভিপি নূর বেইমানি করেছেন, কোটি কোটি টাকা মনোনয়ন ফান্ড বিক্রি করে তারপরে 2টা সিটের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এর মানে আপনি ফান্ড কালেকশন করছেন যে আপনি ব্যবসা করবেন, তারপরে ফান্ড এমবিজন করেছেন আপনি। তো ভিপি নূরদের রাজনীতি নেই। তো দর্শক, এই জন্য আগামী 48 ঘন্টা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তারেক রহমানের হতাশা সর্বোচ্চ পর্যায়ে যাবে। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, ইউনূসের দৃষ্টিভঙ্গি, ওসমান হাদি হত্যাকারীদের বিষয়ে আদৌ সাগর পরিণতি না কিছু, এগুলো অনেক কিছু দৃশ্যমান হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন একটা কঠিন খেলা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা দেখবো। জাহাঙ্গীর সাহেব টিকে যাচ্ছেন না খলিল রহমানকে আনা হচ্ছে, নাকি খোদাবক্স চৌধুরী তো গেছেন। এখানে তারেক রহমানের কথা ইউনূস কতটুকু মানবেন কি মানবেন না, না ইউনূস তার নিজের হ্যাডম দেখাতে পারবেন। যেমন তারেক রহমানরা চায় এই ব্যর্থ জাহাঙ্গীরকে রেখে দিতে, কিন্তু ইউনূস চান যে না, হ্যাডমওয়ালা খলিল রহমানকে আনতে, কিন্তু ভারতপন্থীরা খলিল রহমানকে কিছুতেই মানতে পারছে না। এইসব হিসাব নিকাশও আগামী 48 ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে। অতএব শুধু জামাত, এনসিপি, চরমনাই না, ডক্টর ইউনূস, তারেক রহমান সবকিছুর সমীকরণ দিবালোকে স্পষ্ট হবে। দর্শক, এই মুহূর্তে আমার টেলিভিশনে বা চ্যানেলে যা দেখছি বাংলাদেশের, সবই হচ্ছে তারেক রহমান যে গেলেন আজকে ওসমান হাদির কবর জিয়ারত করতে, সেখান থেকে তারপরে গেলেন নির্বাচন কমিশনে, তার আইডি কার্ড করলেন তিনি, মানে ভোটার হয়ে গেলেন মোট কথা। তিনি নির্বাচন কমিশনের তার এই কাজটা শেষ করলেন, পাসপোর্ট অফিসের কাজটা শেষ করলেন। তো সব মিলায় এখন আর মানে তিনি নির্বাচন করছেন কি করছেন না, সম্ভবত এই প্রশ্ন আর এখন কেউ মানে তুলবেন না। তুললে এটা বোকামির মতন মানে বলা হবে আর কি। কারণ অনেকেই এমন একটা ধোয়া তুললো যে তিনি আসবেনই না, আসলেও তিনি নির্বাচন করবেন না, বিদেশ থেকে নির্বাচন করবেন, একেবারে প্রধানমন্ত্রী হয়ে আসবেন, এই সমস্ত নানান রকম কথাবার্তার মধ্যে আসলে নির্ধারিতভাবে সবকিছু এগুচ্ছে। 12 তারিখে নির্বাচন সেটাও হবে, কিন্তু এর মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়েছে। খেয়াল করেন, আপনারা জানি না আমার সাথে একমত হবেন কিনা, একটু কি কি চ্যালেঞ্জ হতে পারে দর্শক একটু দেখে আসি। খেয়াল করেন যে তারেক রহমান যখন তিনি আসলেন, তার আগের একটা পরিস্থিতি তো তৈরি হয়েছে ওসমান হাদিকে ঘিরে। হয়তো এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, হঠাৎ করে দেখেন আমরা ইনকলাব মঞ্চের ওসমান হাদিকে শুধু চিনতাম, আর কাউকে কিন্তু চিনতাম না। ভালো লাগতো, ছেলেটা চমৎকার কথা বলতেন, মানে বিশ্বাসের সাথে বলতেন, আস্থা নিয়ে বলতেন, ভালো লাগতো। ইনকলাব মঞ্চ মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম করতো, তার কিছু 8 জন 10 জন 12 জন 20 বা 25 জন। কিন্তু হঠাৎ করে ইনকলাব মঞ্চকে ঘিরে একটা
পরিস্থিতি তৈরি হলো, অনেক শক্তি যোগান দেয়া হলো, বা অল্প সময়ের মধ্যে এই শক্তি আহরণ করলো, এটাও বিপজ্জনক। যেই শক্তিতে চলছিল ওসমান হাদি সেটাও বিপজ্জনক ছিল। তার প্রমাণ হচ্ছে ওই যে ফয়সাল দাউদ, যার যে খুনি, এরা কিন্তু সবই নবাগত, আগে ইনকলাব মঞ্চের সাথে বা হাদির সহকর্মী ছিল না, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ অন্য রাজনীতি থেকে আসছে। তাহলে এখন যারা আছে ইনকলাব মঞ্চকে ঘিরে, যারা একটা পরিস্থিতি তৈরি করছে, এবং পরিস্থিতি মানে কি, আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনকলাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ। কারণ আজকে তিনি ওসমান হাদির যে কবর জিয়ারত করতে গেলেন, শাহবাগী কিন্তু সেই অনুষ্ঠান ইনকলাব মঞ্চের কালকে রাতের থেকে শুরু করলো। কেন আজকে উনি আসবেন এটা তো জানাই কথা, শুক্রবার থেকে করতে হলো কেন? ওইরকম একটা পরিবেশ তৈরি করতে হলো কেন? এটা কিন্তু ভালো লাগলো না। আজকে আমি জানি না ডাকসুর বিপিজিএস তাদেরকে তো দেখলাম না, তো তিনি বিশ্ববিদ্যালয়ে আসলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে, নির্বাচিত শিবিরের নেতারা, তারা নেই কেন? প্রশ্ন, তাদেরকে কি না করা হয়েছে নাকি তারা নিজে থেকে আসেনি? তো এই অবস্থানটা, যে অবস্থানে তিনি আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি আসার আগে কিন্তু তার বাইরে অন্য একটা, তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের হাতে তারা নিয়ন্ত্রণ করছে, এবং তারা এখন ডাকসুকে অতিক্রম করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণের জন্য যে কথাগুলো বলা হচ্ছিল, নিবিড় কার্যক্রমের সাথে যুক্ত থাকা শিক্ষার্থীদের সাথে, এখন মনে হচ্ছে ইনকলাব মঞ্চ অথবা ওই রাজনীতির মঞ্চে দিকে তাদের ঝোঁক বেশি। এইটা একটা চ্যালেঞ্জ, একটা পরিস্থিতি কিন্তু তৈরি আগেই হয়েছে, এখন আরো এটা জোরালো করা হচ্ছে। তাহলে এটা কি কাউন্টার করা হচ্ছে কিনা তারেক রহমানের জন্য, আমি এটা বুঝতে পারছি না। তারপর দেখেন বিএনপি কতখানি সংগঠিত হয়েছে এখন বলা যাবে না। বিএনপিকে নিয়ে সাধারণ কর্মীদের একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তিনি যেদিকেই যাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী সমর্থক সুবর্ণধারী তাকে মানে অনুসরণ করছে। এটা ভালো, বড় নেতাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিন্তু নিজের মিত্ররা কোথায় গেল? তারাও কি একটা পরিস্থিতি তৈরি হলো কিনা? মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে নেই, দেখা যাচ্ছে স্টেজে নেই। আসম আব্দুল্লাহ বলছে যে ডিএসডি আলাদা নির্বাচন করবে, তার মানে ওই আসনে তানিয়া রবকে মনোনয়ন দেওয়া হবে, যেহেতু বিএনপি কনফার্ম করেনি। তারপরে এলডিপি কর্নেল অলি তিনিও নির্বাচন করবেন, তার মানে এই মিত্ররা কিন্তু সরে গেল। এতে খুব ক্ষতি হলো তা না, কিন্তু যেহেতু বরাবরই তার একটা মুখ হিসাবে বিএনপির পাশে অবস্থান করতো, তো আজকে তারেক রহমান আসার সাথে সাথে এই মুখগুলি অনুপস্থিত হয়ে গেল। আবার যেই মুখগুলি তার পাশে থাকলো, সেখানে দেখেন একটা ভাঙন। গণ অধিকার পরিষদ মনে হচ্ছে নাই হয়ে গেল, তার সেক্রেটারি ধানের শীষে লড়বেন বলে তিনি গণ অধিকার পরিষদ বাদ দিয়ে বিএনপিতে জয়েন করলেন, তাকে গত রাতে বহিষ্কার করা হলো। আবার তিনি ধানের শীষ নিয়ে লড়বেন, তাহলে ধানের শীষের তো নিজস্ব প্রার্থী ছিল ঝিনাইদহে, তাহলে লাভ হলো কি? এই নবাগত বিএনপি, এখন তো নবাগতই বলো, নবাগত বিএনপির রাশেদকে পাশ করানো কি সম্ভব হবে কিনা? কতখানি ঝুঁকি তৈরি হবে, কতখানি চ্যালেঞ্জ তৈরি হবে? তাহলে সেখানে একটা বিভক্তি হয়ে গেল, তাদের আলটিমেটলি কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হলো। এরকম অনেকগুলো আমি ক্ষতির জায়গা দেখছি। দেখেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আব্দুল্লাহ নোমানকে যদি ডাকনাম ঢাকা চট্টগ্রাম সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের, তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না, ঢাকা 10 চট্টগ্রাম 10 নাকি 11 দেবে এখন ঠিক নেই। অথচ মানে তাকে নিয়ে চট্টগ্রামবাসী সাধারণ শিক্ষার্থী তরুণ সমাজ গর্ব করে, সাইদ আল নোমানকে নিয়ে। তার ব্যাপারটা এখন অনিশ্চিত। তাহলে চট্টগ্রামে একটা টানাপোড়েন থাকলো। এইদিকে খন্দকার আকবর, দেলোয়ার হোসেনের ছেলে, মানিকগঞ্জে, সেও একটা মানে কৃতি ছাত্র, শিক্ষিত, তাকেও চায়, সেও বঞ্চিত। তাহলে 1/11 সময় যেই মহাসচিব ছিলেন দুর্দিনে, তার পুত্র, বড় পুত্র, কোনো অযোগ্যতা না থাকার সত্ত্বেও, তার গ্রহণযোগ্যতা থাকার সত্ত্বেও সে পাচ্ছে না। সাইদ আল নোমান 2 পুত্র নাই, মানে এখনো কনফার্ম করা হয়নি। তো এইসব মিলায় দলকে সংগঠিত করা, তারপরে যে মুখগুলো ছিল সাথে প্রায় 30-32টা, সবাইকে একত্রিত করা। এখন এই দলের সবাই যোগ দিচ্ছে, যেমন সাদাত হোসেন সেলিম, তিনি বিএনপিরই ছিলেন, তারটা কিন্তু মানে কেউ ধাক্কা খাবে না। কিন্তু অন্য কেউ আবার ছোট ছোট দলের, তারা দল ত্যাগ করে ধানের শীষ নিয়ে লড়ছে, যে লাভটা কি হলো? সেই সব জায়গায় তো প্রতিষ্ঠিত বিএনপির কি বলে নেতাকর্মীরা ছিল। তো সব মিলাই এই জায়গাগুলোকে সংগঠিত করা, সারা দেশে তারেক রহমানের সফর করা, এই চ্যালেঞ্জটা কিন্তু খুব দ্রুত শুরু করা দরকার। আমার মনে হয় যে দলকে সংগঠিত করা, শরিকদের সাথে রাখা, এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে যে আগেই বলেছি যে এটা হলো তারকে বিপাকে ফেলা, বিএনপিকে এক ধরনের মানে ঠেলে দেয়া, মানে ওসমান হাদি মৃত্যুকে ঘিরে ইনকলাব মঞ্চ যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি কিন্তু আপাতত নির্বাচনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। নির্বাচনের সময় কোনো ভিন্ন কোনো রাজনৈতিক কর্মসূচি চলে না। বিচারের দাবিতে সরকার করছে কিনা সেটা চাপ থাকতে পারে, কিন্তু এমন কোনো পরিস্থিতি থাকতে পারে না যেটা নির্বাচনকে আবার নষ্ট করে। অর্থাৎ ওসমান হাদি তো নির্বাচনটাই চাইছিল, তাহলে সেই নির্বাচনটাই যদি ঠিক মতো না হয়, তাহলে ওসমান হাদির বিচারটা কিভাবে হবে, কে করবে? নির্বাচিত সরকার মানে যদি করে, তাহলে তার বরং অনেক বেশি দায়িত্ব এবং জবাবদিহিতার জায়গা থাকে। তো এই জায়গাটা কিন্তু এখনো চ্যালেঞ্জ আকারে দাঁড়িয়ে গেছে। জামাত ইসলাম কি করবে? জামাত ইসলাম কোন কোন বিষয় নিয়ে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এখনো পরিষ্কার না, কারণ আপাতত হয়তো মানে এক ধরনের মধুচন্দ্রিমা চলছে, স্বাগত জানিয়েছে যে আমাদের পক্ষ থেকে। কিন্তু কোন কোন বয়ান নিয়ে দাঁড়াবে, মানে তারাও কি সেই মতন আওয়ামী লীগের দোষর, ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করছে, এইভাবে তারেক রহমানকে চিহ্নিত করার চেষ্টা করা কিনা, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সব মিলে রাজনীতির কিন্তু একটা অনুকূল পরিবেশ হলো
তার দলের নেতাকর্মীরা সংগঠিত, কিন্তু দল সুসংগঠিত না। তারা অনুপ্রাণিত হয়েছে, কিন্তু দল এখনো সংগঠিত না। ক্ষোভ বিক্ষোভগুলো আছে খুব দ্রুত বেগে। আজকালের মধ্যে এই নির্বাচনের যে পূর্ণ প্রস্তুতি, একটা ঐক্যের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। আর মাঠের যে রাজনীতি, এই বিরূপ কিছু পরিস্থিতি শুরু হওয়ার যে আলামত পাওয়া যাচ্ছে, সেটাকে মোকাবেলা করা, এই জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট যদি না করতে পারে, তাহলে কিন্তু বিএনপির জন্য, তারেক রহমানের জন্য বড় ধরনের একটা বিপর্যয় বা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।